মানে ওর সাথে যে সম্পর্ক ছিল এটা আমি জানতাম না। তার মানে ওনার স্ত্রীর সাথে আপনার ভালো যোগাযোগ আছে? হ্যাঁ আছে। সারাটা জীবন বিদেশে শেষ করে এসে শেষ পর্যন্ত দেশে এসে দেখে নিজের বউটি চলে গেছে অন্যের হাতে, অন্যের দখলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কথা আছে, মানুষের জীবনের গল্প কখনো কখনো নাটক সিনেমাকেও হার মানায়। সত্যি তো, মানুষের জীবন থেকেই তো নাটক সিনেমা কিংবা সিরিয়ালের গল্পগুলো নেওয়া হয়। তবে বাস্তবতা অত্যন্ত কঠিন। আমাদের জীবনের এমন কিছু গল্প আছে যা সবাই জানে, আবার কিছু গল্প আছে যা কেউই জানে না। আবার এমন কিছু কিছু গল্প আছে যা সবাই জানে কিন্তু বলে না। সম্ভবত তাকেই বলা হয় ওপেন সিক্রেট। দর্শক মন্ডলী, আজকে ঠিক তেমন একটি গল্পের কিংবা জীবনের সত্য ঘটনার সিক্রেটকে ওপেন করব। আর সেটার জন্য আজকে আমাদের মাঝে আছে জনাব দুলাল ফকির। দুলাল ফকির, আপনি কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আপনার বাড়ি হচ্ছে শরীয়তপুরে, জি, যেখানে নদী ভাঙন আছে। জি, সেখান থেকে আপনার বাড়িঘর ভেঙে আগে চলে গেছে, যার ফলে আপনার স্ত্রী আরেক বাড়িতে ভাড়া থাকতো। ঢাকাতে চলে আসছে। ঢাকাতে একটা বাড়িতে ভাড়া থাকতো, তাই তো? এবং সেই বাড়িতে যে বাড়িওয়ালা ছিল তিনি আপনাকে প্রস্তাব দিল ফোনে যে সে বাড়ি করতেছে, ওখান থেকে আপনাকে 2টা ফ্ল্যাট দিবে। ওইখানে আবার একটু কথা আছে যে বাড়িতে যখন আসছে, আমি বিয়ে করেই 2 মাস রাইখে আমার ওয়াইফের রাইখে আমি সৌদিতে তখন ছিলাম, চলে গেছিলাম। তখন ও আমার আম্মার সাথে ঝগড়া কইরা বাড়ি থেকে চলে আসছে ঢাকা, আমার না জানায়া। তখন মান সম্মানের ভয়ে আমি কি করবো, যাকে অ্যাকসেপ্ট করছি এটা যে ঢাকায় থাক, আমার আম্মারে যা খরচ লাগে আমি দিব। তখন ওই আম্মারে কিছু খরচপাতি দেওয়ার কারণে মানে ও আমার সাথে অনেক খারাপ বিহেভ করছে, বকাবকি এগুলা করছে। তারপরে জানায় না জানায় কিছু দিতাম, কারণ আম্মার তো আমারে দিতে হইব। আমার নদীতে ভেঙে নিয়ে গেছে, বাড়িঘর কিছু নাই। মানে আপনি বিদেশ থেকে মাকে যে খরচটা দিতেন সেটার ব্যাপারেও আপনার স্ত্রীর আপত্তি ছিল যে মাকে কেন দিবেন। শ্বশুর বাড়ির লোকজন বকাবকি করতো, শ্বশুর বাড়ির লোকজন বকাবকি করতো যে আপনার মাকে দিতেন বলে। জি। তারপরে ওই বাড়িওয়ালার মাধ্যমে টাকা দিছি আমি। প্রথমে 8 লাখ টাকা দিছি যে আমার নামে 2টা ফ্ল্যাট রাখবে। জি। কোন বাড়িওয়ালাকে দিলেন? যে বাড়িওয়ালার বাড়িতে আপনার স্ত্রী ভাড়া থাকতো। কামরাঙ্গীরচর, ওর বাড়ি হচ্ছে আক্কেল আলীর গলিতে। জি। ওইখানে বাড়ি, ওই বাড়িতে আমি রাইখা গেছিলাম। পরে নতুন একটা বাড়ি করছে, ওইখানে আবার আমার ওয়াইফে আমি বলছি তুই পুরান বাড়ি যেখানে আমি রাইখা গেছি ওইখানেই থাক। কয় না, হ্যাঁ ওইখানে গেছে, আমি ওইখানেই চলে যাব। মানে ওর সাথে যে সম্পর্ক ছিল এটা আমি জানতাম না। লাস্টে যখন আমি 8 লাখ টাকা দিছি, দেওয়ার পর আমার ফ্ল্যাট রাখার পরে আমার বলতেছে আরো 2 লাখ টাকা দাও, এখানে একটা জমিন আছে বায়না করি, জমিনটা অনেক সুন্দর। 10 লাখ টাকা বায়না দিয়ে স্টাম্পটা আমারে দিছে, আমারে দেখাইছে যে তোমার নামে 10 লাখ টাকা বায়না করছি, এটা ইয়া করা হয়েছে। তো ঠিক আছে, আর টাকা লাগবো কত? 18 লাখ টাকা লাগবো। তারপরে আমি আরো 7 লাখ টাকা দিলাম, তাহলে ওইখানে 10 লাখ আর এখানে দিছি 7 লাখ। 1 লাখ টাকা শর্ট ছিল। তো ওই 1 লাখ টাকা কিভাবে কি করছে জানি না, ওই ওর নামে দলিল করে রাখছে জমি। ওই আমার ওয়াইফ আমারে না জানাই মানে আমার জমিন দলিল করে নিছে ওরা দুইজনে মিলা, ওই বাড়িওয়ালা আর আমার ওয়াইফ। হ্যাঁ, তার মানে টাকা দিলেন আপনি, আপনার টাকায় জমির দলিল হলো আমার ওয়াইফের নামে। জি। পরে আমি বাড়িওয়ালার জিজ্ঞেস করলাম, তো আপনি জমিন দলিল করবেন কিভাবে? কয় জমিন দলিল করবো কি, তুমি যদি পারো 1 দিনের ভিতরে দেশে আসতে হইব তোমার। আমি বললাম কেন? কয় জমিন দলিল করতে হবে, তোমার ওয়াইফে কাগজপত্র সব নিয়ে গেছে, ওই টাকা পয়সা সব নিয়ে গেছে, জমিন দলিল করবো ওর নামে। আমি কি, টাকা তো দিছি আমি আপনার কাছে, তাহলে আমার ওয়াইফ টাকা নিব কিভাবে? তখন বলতেছে এটা আমি জানি না, নিয়ে গেছে। আমি কি, এটা তো লাগে জমিন আপনার নামে দলিল করেন, তারপর আমার ওয়াইফের নামে দিয়েন না, আর না হয়তো আমার ফ্যামিলির কারো নামে দলিল করেন। কয় না, টাকা টুকা নিয়ে গেছে। আমি কি, এটা হইব না তো। পরে এই কথা বলার পরে আমার একটা, তুই যা খরচ করিস তুই বাংলাদেশে আয়, তারপরে বোঝা যাবে না কি করণ লাগে। তো আমি আর্জেন্ট আমার ওই দেশি টাকার 5,000 টাকা খরচ করে 1 রাত্রির ভিতরে আমি বাংলাদেশে আসছি। আচ্ছা, পরে চলে আসলেন? জি জি। আচ্ছা, আসার পরে আমারে বলতেছে জমিন তো দলিল করে লাইছি, তোর ওয়াইফ 1 কাঠা নিয়ে গেছে। আমি কি, এটা তো আমার দেখার বিষয় না, আমি আপনার টাকা দিছি, আমার টাকার হিসাব আপনি দিবেন। তো আমার একদিন ডাইকা নিয়ে ওর নিচে, বাড়ির নিচে একটা আছে, রুম আছে, ওই রুমে ডাইকা নিয়ে আমার কয়েকটা সাদা কাগজ দিছে, কয়টা সাইন কর। আমি কই কে? কয় কর, পরে বলতেছি। পরে আমার বলতেছে তুই যে পরে 3 লাখ টাকা দিস দেশে আসার জন্য, যে ওয়াইফের জানায় নাই 3 লাখ টাকা দিছিলাম, আমি দেশে আইসা যদি না যাইতে পারি একটা ব্যবসা কোনো কিছু করব, ওই 3 লাখ টাকা আমারে দিয়া তারপর ওইখানে সাইন দিছে। সাইন নিয়ে ওই পুরো টাকার হিসাবটা ওইখানে বসায়া এখন বলতেছে তোর আমি পুরো টাকা বুঝা দিয়ে দিছি। এখন যেখানেই মামলা করি যাই করি, ওই টাকা দিয়ে আমারে হুমকি দামকি দেয়, তুই কি আমার সাথে টাকায় পারবি? আমার 2টা বাড়ি ঢাকা শহর, আমার ফ্যাক্টরি আছে, দোকান আছে, সবকিছু আছে, তুই কয় টাকার মালিক?
একটা মামলা করতে কয় টাকা লাগে জানোস? দর্শক মন্ডলী, চলুন আপনাদেরকে নিয়ে সেই কামরাঙ্গীর চর এবং যেখানে সেই জমি কেনা হয়েছে, যেখানে তার স্ত্রী আছে, সেই জায়গায় যেতে চাই এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। প্রথমত জানতে চাই যে ওনাকে আপনি কিভাবে চেনেন? উনি আমার দেশের লোক। উনি একটা সময় অভিযোগ করেছে ওনার স্ত্রীর সাথে আপনার অবৈধ সম্পর্ক আছে। না, এটা মিথ্যা। আচ্ছা, উনি যখন বিদেশে ছিল তখন উনি আপনাকে টাকা পাঠাইছে? হ্যাঁ, পাঠাইছে। হ্যাঁ, পাঠাইছে। আপনি যেহেতু ওনাকে চিনেন, উনি বিদেশ থেকে আপনাকে আপনার নামে টাকা পাঠাইলো, সেই টাকা দিয়ে আপনি জমি কিনবেন ওনার নামে, সেটা না কিনে ওনার স্ত্রীর নামে কেন কিনছেন? আমি ওনার নামে বায়নাপত্র করছি। বায়নাপত্র করার পরে ওনার পরিবারে কত টাকা বায়না করে? 10 লাখ টাকা বায়না করছি। পরবর্তীতে আপনি দলিল করছেন কার নামে? আমি দলিল করি নেই। দলিল কে করেছে? আমার কাছে যখন টাকাটা পাঠাইছে, ঠিক আছে, কিছু টাকা শর্ট ছিল। বায়না করার পরে আমি কাগজপত্র ওনার ওয়াইফের হাতে উনি দিতে বলছে, আমি দিয়ে দিছি। ঠিক আছে, এরপরে টাকাটা উনি ফুল টাকা দিতে পারে নাই। দেওয়ার পরে আমার সাথে রীতিমতো অনেক ঝর্গ হয়েছে। ওর সাথে হয়েছে কী হয়েছে যে ভাই তুমি টাকাটা দাও। দেওয়ার পর উনি বলছে ভাই আমি যে টাকা দিছি এই টাকাটা লাগলে আপনার নাম অর্ধেক নেন, আমার নাম অর্ধেক দেন। ঠিক আছে, পরে আমি ওরে কী করছি, ওই টাকাটা আমি এগোর কাছে কাগজপত্র দিয়ে দিছি। হ্যাঁ, ওর কাছে কাগজপত্র আছে, হ্যাঁ কাগজপত্র দেয় না। ঠিক আছে, এরপর বাকি টাকা মেয়েটা ভইরা মেয়ের নামে অর্ধেক নিছে, ওর নামে অর্ধেক দলিল করে দিয়ে দিছে। এই আমার অভিযোগ, আর কিছু না। হ্যাঁ, আচ্ছা, উনি যে বারবার বলছে যে ওনার স্ত্রীকে আপনি বিভিন্ন জায়গায় নিয়ে রাখছেন এবং শেষ পর্যন্ত উনি এখন জানেও না ওনার স্ত্রী কই আছে, আপনি নাকি জানেন কোথায় আছে? আমি জানি দেশ আছে। আপনি জানেন দেশে আছে। আচ্ছা দেশে সাক্ষাৎ হয়েছে। আচ্ছা, উনি যখন আপনার বাসায় দীর্ঘদিন ভাড়া ছিল তখন আপনি তো সেই বাসায় নিয়মিত যাতায়াত করতেন? না, মিছা কথা। আচ্ছা, আপনার স্ত্রী এখন কোথায় আছে আপনি জানেন না? না, আমি জানি না, কিন্তু উনি এখন বলছে যে আমি জানি না আমার স্ত্রী কোথায় আছে। ওনার মেয়ের বিয়ে দাওয়াত টল্লো আসলো, এখানে কোন জায়গায় ভাড়া আছে আমি ফোন দিলে পরে আমারে বলে যে আমি ঠিক আছে এটাইকে আনতাছি। আমি যদি ওনার সাথে কোনো কথা বলি সব কথা আমার স্ত্রীর কানে পৌঁছায়। এখানে আশেপাশে কোনোখানে আছে, এখন এটা উনি বলতে চাইতেছে না। আচ্ছা, উনি বলছে যে এখানে আশেপাশে কোথাও আছে। আপনি যদি নাই জানেন ওনার স্ত্রী কোথায় আছে, তাহলে আপনার বিভিন্ন প্রোগ্রামে সে কিভাবে অ্যাটেন্ড করে? আমি শোনেন, তার সম্বন্ধী আমার রিলেটিভই একখানে যাহতো আমরা আমার মেয়ের বিয়ে, ওনার মেয়ের বিয়ে আমার দাওয়াত দিছে, আমি যাইতে পারিনি। পরে যাহতো আমার খালতো ভাইরে আমি দাওয়াত দিতে গেছি দেশে, হে উপস্থিতি দেখা হাতে কাটছিল। আমি বলছি ভাই আমার মেয়ের তো বিয়ে, আপনি ইনশাল্লাহ আসবেন। ঠিক আছে, হে অনুযায়ী তারা আসছে। তার মানে ওনার স্ত্রীর পরিবারের সবার সাথে আপনার ভালো যোগাযোগ আছে? হ্যাঁ, আছে। তা ওনার টাকা উনি পাঠাইছে, জমির আমি বলি জমির বায়না দলিল সব কিছু তার নামে হবে, আপনি টাকাটা পাইছেন না, তা সেটা না করে ওনার স্ত্রীর নামে আপনি কেন করলেন? আমি বায়না করছি ওনার নামে। বায়না করছেন কিন্তু দলিলটা কেন ওনার স্ত্রীর নামে করলেন? করিনি, উনার সম্মতিতেই করছে উনি। কার সম্মতিতে? ওনার সম্মতিতে। আপনার সম্মতিতে করেছে? আমি আমার সম্মতিতে করে না, আমি জমিন আমার না জানে 15 দিন আগে জমিন দলিল করছে। আমি দলিল চাই, আমার দলিল দেয় না। তারপরে যখন বলছে যে জমিন তোর বউ দলিল করে নিয়ে গেছে। ওনাকে না জানায় দলিলটা কেন করলেন? না, এটা তাদের বিষয় ভাই, তারা দলিল করছে, ওনারা জানাই করছে। ঠিক আছে। আচ্ছা, আপনার প্রধান অভিযোগ কি? আপনার স্ত্রীর সাথে তার সম্পর্ক আছে? অবশ্যই, যদি না থাকে তাহলে জমিন আমার নামে, টাকা পয়সা সবকিছু আমার ওয়াইফের নামে কেন জমিন দলিল করে দিল? তারপরে আমি আসলাম দেশে, কিছু হইলেই উনি আমার হাজব্যান্ড ওয়াইফ গ্যাঞ্জাম করলে উনি ক্লাবের পোলাপাইন পাঠাইয়া তারপরে আমারে বলে যে জমিন দলিল করে দিছ, জমিন তোর ওই 1 কাঠা দিছ, 1 কাঠাও দলিল করে আমারে দিয়া যাবি। এরা সবাই অভিজ্ঞ লোক, শিক্ষিত লোক। ঠিক আছে ভাই, উনি অভিযোগ করেছে ক্লাবের ছেলেপেলে দিয়ে নাকি আপনি ওনাকে মারধর করেছেন। নো, মিছা কথা, একদম মিছা কথা। হ্যাঁ, মিছা কথা। এই তো আমি দুইটি দিয়ে বলছি যে আপনাকে কারা মারধর করেছে? উনি কি মারধর করেছে আপনাদেরকে? ওনার এই গ্যারেজে বৈশা যখন একদিন গ্যাঞ্জাম হয়েছে, পুলিশ আসছে বাসায়, আইসা ওই তোফাজ্জল দারোগা ওনারে বলতেছে ওরে থানায় নিয়ে একটা নারী নির্যাতন মামলা দিয়ে দেন, কয়দিন পিড়াইলে পাঠাইলে ঠিক হয়ে যাব। উনি নিজে বলছে এই কথা। কেন ভাই, ওনাকে নারী নির্যাতন মামলা দিতে কেন বলছেন? আমি বলছি উনি যা কথা বলতাছে কিছু কথা সত্য, কিছু কথা মিথ্যা। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে আপনার স্বামীর, দুলালের। কি অভিযোগ বলেন? আপনি তার টাকা পয়সা নিছেন, তাকে এখন আপনার সাথে থাকতে দেন না, তার বিরুদ্ধে কয়েকটা মামলা করছেন। এই ব্যাপারে আপনার একটু কথা শুনবো, আপনার যুক্তি কি সেটা? তাই নাকি? এখন আবার আপনি পাত্র হয়ে গেছেন, তাহলে এই ব্যাপারে কথা বলেন থানার ওসির সাথে আর এমপির সাথে কথা বলেন। নইরা থানার ওসি আর এমপি সাহেব। না, আমি তো আপনার কথা শুনবো। আপনার বিরুদ্ধে যেহেতু অভিযোগ, আপনার বক্তব্য আছে না? না, আপনার সাথে আমার কি কথা? আপনার সাথে তো আমার কোনো কথা নেই। আমার কথা হইলো আমার কোর্টে, আমি কোর্টে গেছি না, আমার 2টা মামলা
আপনার সাথে তার ডিভোর্স হয়েছে? না না দিবস হয় নাই। আপনি ডিভোর্স হয় নাই, আপনি মামলা দিয়ে তাকে দৌড়াইতেছেন, এটা কেমন কথা হলো? মামলা দিছে। এখন এই কথা বলতে গেল তো শোনেন, আপনার বোনের যদি আপনার বোনের বোন জামাই অত্যাচার করতো কি করতেন আপনি? আগে ডিভোর্স দিতাম, হ্যাঁ আগে ডিভোর্স দিতাম। না না ডিভোর্সের চিন্তা করতেন। একটা মানুষের যদি যে খারাপ মানে ব্যাড মেয়ে যারা থাকে, খারাপ মেয়ে থাকে, তারা এলে মনে করেন ডিভোর্সের চিন্তা আগে করে। আপনারা মানে আমার কথা যদি শুনতে হয়, আপনি এটিএম 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 না, এটিএন। জি কোনটা আপনি কোন চ্যানেল? জি, এটিএন বাংলা। এটিএম বাংলা। জি। হ্যাঁ এটিএম বাংলা। আপনার নাম হলো সোহেল? জি, আমার নাম ইমন। ইমন? জি ও আচ্ছা, আপনি ইমন। জি। ঠিক আছে, এই সম্বন্ধে আমাদের আত্মীয় স্বজনে এই চ্যানেলে জড়িত আছে, ঠিক আছে? এই ব্যাপার নিয়ে আপনার সাথে আমি পাল্টা বিতর্ক করতে যাই না। আপনি এগুলো তদন্ত করেন। ঠিক আছে, ন্যায্য তদন্ত আপনার করার আত্মীয় পরে স্বজন আপনি যারা আমাকে আছে, ফোন দিয়েন, আপনার প্রশ্নের উত্তর আমি দিব, ঠিক আছে? চ্যানেলে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু বলেন আমার কথা, হ্যাঁ, আমার সাথে একটু দেখা করতে বলেন। আর দেখা তো করবে অবশ্যই, দেখা আপনারা এক চ্যানেলে যদি কাজ করেন তো আত্মীয় স্বজনদের দেখা হবে। জি জি, অবশ্যই একটু আমার সাথে দেখা করতে বলেন, হ্যাঁ, আপনার আত্মীয় যারা আছে। দর্শক মণ্ডলী, প্রবাসী দুলালের স্ত্রীর এমন বক্তব্য প্রমাণ করে যে তার পেছনে রয়েছে শক্তিশালী কেউ, আর এটাই হচ্ছে বাস্তবতা। প্রবাসীরা কষ্ট করে ঘাম ঝরিয়ে যে টাকা উপার্জন করে, এই দুলালের মতো তার টাকা তার স্ত্রীরা নিয়ে তাদের নামে জায়গা সম্পত্তি করে, আর তার সুযোগ সুবিধা পায় তার প্রেমিকরা। এমন একজন মানুষ যার পেছনে আছেন, যার ফলে এতটা দমভক্তি সে দেখাতে পারে। দর্শক মণ্ডলী, আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ প্রবাসীর জীবনের গল্প ঠিক এমনই। সারাটা জীবন বিদেশে শেষ করে এসে শেষ পর্যন্ত দেশে এসে দেখে নিজের বউটি চলে গেছে অন্যের হাতে, অন্যের দখলে। আমি ঠিক জানি না এর শেষ কোথায়। দর্শক মণ্ডলী, প্রবাসী ভাইদেরকে বলছি, আপনারা যারা ঠিক এমন পরিস্থিতিতে আছেন, জীবনের গল্প বলতে চান, মানুষকে শোনাতে চান, তারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আলী আসগর ইমন, এটিএন বাংলা, ঢাকা।